সংশতম 25শে মার্চ কাল রাত স্মরণে 1 মিনিটের ব্ল্যাক আউট। কেন্দ্রীয় শহীদ মিনার আলোর মিছিল, গান, কবিতা আবৃত্তিতে তুলে ধরা হলো বর্বরতার চিত্র। আজও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি জাতীয় গণহত্যা দিবস। ইউনেস্কোর যে এডিজি মিস্টার পিয়ারে সেন 25শে মার্চকে যুদ্ধ নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি দিবস হিসাবে বা অন্য কোনো সুইটেবল নামে তারা এটা রিকগনাইজ করতে রাজি আছেন। আমরা এখন যেটা করছি এবং সামনে কয়েক বছর এটা অব্যাহত থাকবে যে যত বেশি সম্ভব সদস্য রাষ্ট্রগুলিকে এটার পক্ষে নেয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। 1 দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু, কানাডার ফেডারেল আদালতে মামলার শুনানি। রাজধানীতে তেঁতুলিয়া পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা। এবং এইচএসসি পরীক্ষার জন্য 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ। প্রশ্ন ফাঁস বন্ধে পরীক্ষা শুরুর 25 মিনিট আগে প্রশ্নপত্রের সেট ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী। সালের 25শে মার্চের ভয়াল রাতের স্মরণে রাজধানী সহ সারা দেশে পালন করা হলো 1 মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি। রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে জরুরি স্থাপনা বাদে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আলো নিভিয়ে দেওয়া হয়। এদিকে কাল রাতের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল ও মানিক মিয়া এভিনিউতে পথচিত্র অঙ্কন সহ রাজধানী জুড়ে নানা অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সোমবার রাত 9টা 1 মিনিট অন্ধকারে ছেয়ে যায় পুরো নগর। 48 বছর আগের এমন এক 25শে মার্চের রাতে ঘুমন্ত বাঙালির উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। ব্ল্যাকআউটের মাধ্যমে ভয়াল সে রাতের ভয়াবহতা আরও একবার স্মরণ করল বাঙালি জাতি। কাল রাত স্মরণে মশাল মিছিল বের করে ঘাতক দালাল নির্মূল কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। মুক্তিযুদ্ধের চেতনায় এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল সবার। 71-এর রাজাকার, যুদ্ধ অপরাধী, গণহত্যাকারীদের পিতা ছিল পাকিস্তান। হত্যা সম্পর্কে তাদের প্রায় 2 দশক ব্যাপী অথবা 3 দশক ব্যাপী যারা কিছু জানতে পারে নাই তাদেরকে জানাতে হবে। এটাই ছিল সেই বাংলাদেশ। নিশ্চয়ই এই বাংলার যে 50% নারী, তারা সেই নারী বিদ্বেষী, মৌলবাদী, জঙ্গিবাদীদের পক্ষে হতে পারে না। ভয়াল রাতের স্মৃতি বিজড়িত জগন্নাথ হল যেন ক্ষত বিক্ষত এক বাংলাদেশ। মোমবাতি প্রজ্বলন, কবিতার গানে স্মরণ করা হয় অপারেশন সার্চলাইট নামের গণহত্যার দুঃসহ স্মৃতি। বাঙালিরা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল পাকিস্তানের বর্বরদের দ্বারা, সেটা সারা বিশ্বকে জানানো দরকার এবং আমরা যে সত্যি কতটা আত্মত্যাগের মধ্য দিয়ে বা কত রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশটা পেয়েছি, এটা সারা বিশ্বকে আমাদের জানান দেওয়ার দরকার। মূল উজ্জীবনী শক্তি সেটাকে সবার মাঝে ধারণ করে দেশকে ভালোবেসে দেশ সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিবারের মতো এবারও রংতুলিতে শোকের আবহ ফুটিয়ে তোলা হয় জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে। এ পথচিত্র অঙ্কনে যোগ দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কাল রাত আমাদের দেশের জন্য অনেকটা বড় বিষয়। আমরা এখানে একদম চিত্র ইয়াহিয়ার ব্যঙ্গচিত্র আমরা তুলে ধরলাম আমাদের পথচিত্রের মাধ্যমে। ক্ষোভ আছে, অনেক দুঃখবোধ আছে, সেগুলোই নানাভাবে গণহত্যার বিষয়টা তুলে আনা পেইন্টিং এর মাধ্যমে। দিনব্যাপী গান, কবিতা, চিত্রাঙ্কন সহ নানা আয়োজনে ভয়াল 25শে মার্চের রাতকে স্মরণ করে নানা শ্রেণী পেশার মানুষ। আজহার লিমন,
সময় সংবাদ, ঢাকা। 25শে মার্চ কাল রাত স্মরণে রাজধানীতে নানা কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন নাজমুস সালেহী এবং মানিক মিয়া এভিনিউতে আছেন ফারুক ভূঁইয়া রবিন। প্রথমেই যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, ধন্যবাদ হাফসা। 1971-এর 25 মার্চ যে কাল রাত, সেটার যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলের আক্রমণের মধ্য দিয়ে, শুধুমাত্র জগন্নাথ হল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন সময়ের ইকবাল হল, এখন যেটা সার্জেন্ট জহুরুল হক হল, শামসুন্নাহার হল এবং রোকেয়া হল, সব হলগুলোতেই আসলে পাকিস্তানি বর্বর হায়নারা তারা হামলে পড়েছিল নিরস্ত্র ঘুমন্ত বাঙালি শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র এবং কর্মচারী-কর্মকর্তাদের উপর। সেই দিনটি আজকে তাদেরকে সেই শহীদদেরকে স্মরণ করার জন্য জগন্নাথ হলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনি এখন দেখছেন যে শহীদ মিনারটি এখানে রয়েছে, সেই শহীদ মিনারের পাদদেশে আসলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকেরা, কর্মীরা এসে তারা মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করছে। এর আগে এই জায়গাটিতে লোকারণ্য ছিল। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তার দুপাশে মশাল জ্বালিয়ে এবং যে তাদেরকে বিভিন্ন গান, কবিতা এবং দ্রোহের পংক্তিবালার মধ্য দিয়ে আসলে স্মরণ করা হচ্ছে। পুরো জাতি যেমন শোকার্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইতিহাস কিন্তু আরো বেশি গৌরবান্বিত, আরো বেশি মহিমান্বিত। পাক হায়নারা বুঝেছিল যে বাংলাদেশের স্বাধীনতার যে আন্দোলন, সেটা আসলে ভিত্তিভূমি এবং সেইটার যে আন্দোলনের ক্ষেত্র, সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছিল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সেই আন্দোলন থেকে নিবৃত্ত করতে এবং বুদ্ধিজীবীদেরকে দমিয়ে দিতে আসলে তারা মূলত সেই হামলাটা তারা শুরু করেছিল। তাদের স্মরণে বিভিন্ন ধরনের মুরাল এখানে বানানো হয়েছে। তাদের যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল, সেই হত্যাযজ্ঞটি আসলে কেমন ছিল, কিভাবে শহীদ করা হয়েছিল আমাদের পূর্বপুরুষদেরকে, সেই বাস্তব চিত্র সেখানে বোঝানোর জন্য তারা বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে আজকের সেই দিনটিকে তুলে ধরার মধ্য দিয়ে সেই শহীদদেরকে তারা স্মরণ করছেন। পাশাপাশি তারা বলছেন শুধুমাত্র তাদেরকে আজকের দিনে স্মরণ করলে হবে না, এই তাদেরকে যে স্মরণ করার, তারা যে বাংলাদেশ রেখে গেছেন, সেই বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে আসলে এখন এগিয়ে আসতে হবে। শহীদ পরিবার, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মীরা আসলে এসেছিলেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, সেইখানে যে লাশগুলো স্তূপ করে রাখা হয়েছিল, সেই জায়গাটিতে শহীদের পাদদেশে এসে আসলে বিনম্র শ্রদ্ধায় জগন্নাথ হলের এই শহীদদেরকে আজকে সারা রাত 4টা পর্যন্ত আসলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হবে। তো আমরা শহীদদের স্মরণের বিভিন্ন খবর জানতে এখন চলে যাব রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, তার কাছে। রবিন। সালিহা, আজ থেকে ঠিক 48 বছর আগে 1971 সালের এই রাতে নিরস্ত্র, নিরীহ এবং ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং এই রাতে আসলে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী। এবং সেই গণহত্যা স্মরণে আসলে আজকে রাজধানীর এই মানিক মিয়া এভিনিউতে আমরা দেখেছি যে পথচিত্রাঙ্কন সহ নানা আয়োজন করা হয়েছে এবং এই পথচিত্রাঙ্কনের মধ্য দিয়ে আসলে বাঙালির স্বাধীনতা সংগ্রামের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। মূলত আজকে যে 1971 সালের 25শে মার্চের গণহত্যাকে স্মরণ করার জন্য এই আয়োজন করা হলেও কিন্তু তাদের এই আজকের আয়োজনের উপজীব্য হিসাবে কিন্তু বাঙালির স্বাধীনতা সংগ্রামের সব অধ্যায় কিন্তু এখানে রয়েছে। ঠিক অন্য দিক থেকে যদি আমরা বলতে চাই যে বাঙালি জাতি 9 মাস ব্যাপী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি অধ্যায় অর্জন করেছে, সে অর্জনের ক্ষেত্রে যারা আত্মত্যাগ স্বীকার করেছেন তাদের সবাইকে আসলে এখানে স্মরণ করার চেষ্টা করা হয়েছে এবং চিত্রাঙ্কনের মধ্য দিয়ে আসলে বাঙালি জাতি যে সব শ্রেণীর মানুষ যে ঐক্যবদ্ধভাবে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে আনা হয়েছে। অন্যদিকে যদি আমরা দেখতে চাই যে 1971 সালের আজ রাতে 25শে মার্চের কাল রাতে যার নির্দেশে আসলে বাঙালি জাতির উপর 9 মাস ব্যাপী গণহত্যা চালানো হয়েছিল, সেই পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কিন্তু ব্যঙ্গচিত্র কিন্তু আমরা এখানে দেখেছি যে অঙ্কন করা হয়েছে। তো যারা আয়োজক রয়েছেন তারা আসলে বলছেন, তারা আসলে তাদের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে তারা যে বিষয়টি ফুটিয়ে তুলতে চান সেটি হলো যেন যে নতুন প্রজন্ম, যেন যে বাঙালি জাতির নতুন প্রজন্ম যেন তারা যেন মুক্তিযুদ্ধ সম্পর্কে যেন জানতে পারে, একই সম্পর্কে যেন গণহত্যা সম্পর্কে যেন জানতে পারে এবং একই সঙ্গে যেন গণহত্যা যারা চালিয়েছিল এবং যে গণহত্যার প্রতি যেন তারা যেন ঘৃণা করতে জানে এবং একই সঙ্গে যেন বাঙালি জাতির যে নতুন প্রজন্ম তারা যেন বাঙালির মুক্তি সংগ্রাম সম্পর্কে জানতে পারে এবং বাংলাদেশ নামক রাষ্ট্র অর্জনের ক্ষেত্রে যেন নানা ধরনের যে ত্যাগ তিতিক্ষা আমাদের পূর্বপুরুষরা স্বীকার করেছিলেন সেটি যেন জানতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে গণহত্যা দিবস স্মরণে নানা আয়োজনের খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। হাফসা।
25শে মার্চ কাল রাত স্মরণে রাজধানীতে নানা কর্মসূচির খবর জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে ফারুক ভূঁইয়া রবিন এবং তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নাজমুস সালেহী যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। 1971 সালের 25শে মার্চের রাতে অপারেশন সার্চলাইট নামে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। অসংখ্য সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশকে হত্যা করা হয় সেই কাল রাতে। নৃশংস সেই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি আসেনি আজও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, সরকার গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এরই মধ্যে বিশ্বজুড়ে গণহত্যা দিবস পালিত হচ্ছে, তাই যৌক্তিক কারণেই 25 মার্চ নিষ্ঠুরতা দিবস পালনের দাবি তুলে ধরা উচিত বাংলাদেশের। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতো সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছিল, অন্ধকার হয়ে আসছিল চারদিক। সেই রাতে রাজারবাগ পুলিশ লাইন, পিলখানার তৎকালীন ইপিআর ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও রোকেয়া হল সহ সারা ঢাকা শহরে গণহত্যা চালায় বর্বর পাকিস্তানি বাহিনী। 2017 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই দিনটিকে গণহত্যা দিবস হিসাবে পালন করছে বাংলাদেশ। তবে এখনো আসেনি আন্তর্জাতিক স্বীকৃতি। ব্যক্তিগতভাবে কেউ কেউ এ বিষয়ে তৎপর হলেও রাষ্ট্রীয় সহায়তার অভাবে তা সাফল্যের মুখ দেখেনি। ইউনেস্কোর যে এডিজি মিস্টার পিয়ারে সেন একটা আমাকে চিঠি দেন 25শে মার্চকে যুদ্ধ নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি দিবস হিসাবে বা অন্য কোনো সুইটেবল নামে তারা এটা রিকগনাইজ করতে রাজি আছেন, প্রোভাইডেড এটি যদি কোনো দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যদি আবেদনটা করা হয়। তখনকার বিএনপি যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকে আমি সেই কাগজ কুরিয়ারে এবং মেইলে দুভাবে পাঠালাম। তাদের আইডেন্টিটির কারণে তারা সেটি গ্রহণ করে না। 9 ডিসেম্বর গণহত্যা দিবস পালন করছে বিশ্ব, আর তাই যৌক্তিক কারণেই 25শে মার্চ গণহত্যা দিবস নয়, বরং নিষ্ঠুরতা দিবস পালনের দাবি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটি দিবস হিসেবে ঘোষিত হয়ে গেছে, আমি মনে করি না দ্বিতীয় দিবস হিসেবে ঘোষণার কোনো অবকাশ রয়েছে। তবে এটি ভিন্ন নামে এটা আপনার হতে পারে। গণহত্যা দিবস করার দাবি নয়, সরকার কাজ করছে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়। হঠাৎ করে রেজলিউশন প্লেস করে যথেষ্ট সাপোর্ট না পাওয়াটার চেয়ে আমরা এখন যেটা করছি এবং সামনে কয়েক বছর এটা অব্যাহত থাকবে, যে যত বেশি সম্ভব সদস্য রাষ্ট্রগুলিকে এটার পক্ষে নেয়ার। সরকারের কাছে সংরক্ষিত তথ্য উপাত্ত দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তথ্য উপাত্ত, ফরেনসিক এক্সিবিট, গণহত্যার ম্যাপ, মানবতা বিরোধী অপরাধের দলিল সমূহ আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাঙালির জন্য চরম নৃশংসতার এই দিনটি বিশ্ব শান্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার বড় উপলক্ষ হয়ে উঠবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। কিশোরগঞ্জে পুলিশ হেফাজতে বেধড়ক পিটিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের পা ভেঙে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ। অভিযুক্ত কনস্টেবল প্রত্যাহার। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। অপেক্ষা আর কিছুক্ষণ, তারপরই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসে দিনের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের উদ্দেশ্যে দেবেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার। সেই কর্মযজ্ঞে চূড়ান্ত মহড়া করছেন 3 বাহিনীর সদস্যরা। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে চারপাশ। লাল সবুজের পতাকার আদলে সম্পূর্ণ সৌন্দর্য বর্ধনের কাজ। রং তুলির আঁচড়ে জীবন্ত হয়েছে স্মৃতি বিজড়িত স্থাপনা। 100 পরিচ্ছন্নতা কর্মীর অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সেজেছে নবরূপে। পুরোপুরি প্রস্তুত। স্মৃতিসৌধে এখন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের জন্য। নিজেদের জীবনের বিনিময়ে যারা এনে দিয়েছে প্রিয় স্বাধীনতা, যাদের বুকে রক্তবিন্দু আজও জ্বলজ্বল করে একটি স্বাধীন পতাকায়, যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা পেয়েছি একটি মুক্ত স্বদেশ ভূমি। শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের স্মরণ করার প্রতীক্ষা তাই প্রহরবিহীন, অপেক্ষা
আজীবন আর সার্বজনীন। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। বড় বড় LED স্ক্রিনের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে আমরা ফুটিয়ে তুলি, মানুষের মাঝে সেটাকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। প্রতি বছরের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে আবারও নামবে লাখো মানুষের ঢল। আবারও বাঙালি শ্রদ্ধা আর ভালোবাসায় কৃতজ্ঞ চিত্তে স্বাধীনতার সুখ নিয়ে গৌরবে মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় স্মৃতিসৌধ। মৌসুমী মো, সময় সংবাদ, সাভার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। জাতীয় দিবসের আবহে আলোকসজ্জা করা হয়েছে নগরীর সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত স্থাপনাগুলোতে। লাল সবুজের আলোতে সাজানো হয়েছে বাংলাদেশ ব্যাংক, সচিবালয়, নগর ভবন সহ সরকারি অফিসগুলো। স্বাধীনতা দিবসের একদিন আগে সাজানো হয়েছে উচ্চ আদালত, মৎস্য ভবন, পররাষ্ট্র ও গৃহায়ন মন্ত্রণালয়ের দপ্তরগুলো। এছাড়া আলোকসজ্জা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সমৃদ্ধি অর্জনের জন্যই জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে জাতির পিতা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন বলেও জানান শেখ হাসিনা। বলেন, পরাজিত শক্তির দোসররা বারবার চেষ্টা করেছে স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে। সমুন্নত রাখার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধে যেসব মহাপ্রাণের আত্মত্যাগে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে শত্রুমুক্ত হয়েছিল বাংলাদেশ, তাদের স্মরণে প্রতি বছরের মতো এবারও সরকারের পক্ষ থেকে আয়োজিত হয় স্বাধীনতা পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা। জাতীয় দিবস এবার সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছর সর্বোচ্চ বেসামরিক এই নাগরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা পুরস্কারে ভূষিত জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর ১৩ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। ৬৬ সালে তিনি ৬ দফা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সবার অংশগ্রহণে বঙ্গবন্ধু বাকশাল গড়ে তুললেও পরাজিত শক্তির দোসররা মিথ্যা অপবাদ ছড়িয়েছিল এর বিরুদ্ধে। জাতির পিতার যে উদ্যোগটা ছিল যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে সকল দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার জন্য সুনির্দিষ্ট কয়টা লক্ষ্য তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো শুরু হয়েছিল। শেখ হাসিনা বলেন, ২৫শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জোর প্রচেষ্টা চালাতে হবে। পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের উপর যে নিরস্ত্র বাঙালির উপরে গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি। কাজী এই দিনটি গণহত্যা দিবস হিসেবে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায়, সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। শেখ হাসিনা বলেন, অব্যাহত উন্নয়নের ফলে বিশ্বের দাতা সংস্থাগুলো এখন আর করুণার চোখে দেখে না দেশকে, এটি এখন বড় অর্জন। আজকে বাংলাদেশের কথা শুনলে মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এলাকার ৮০% লোক আর্সেনিকে আক্রান্ত। ১০ বছর ১২ বছর বয়সী ছেলেগুলো আছে, তারাও আর্সেনিকে আক্রান্ত। আমি আক্রান্ত হয়ে মারা গেল, আমারও গুটি গুটি হয়ে এখন সর্বদেহের মধ্যে ছড়াই গেছে। দেখবেন সংবাদের শেষাংশে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য কানাডার আদালতে করা মামলার শুনানি শুরু হয়েছে। নূর চৌধুরীর অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে গেল বছরের ৬ জুলাই মামলাটি করা হয়। এমন খুনিকে কানাডায় আশ্রয় দেয়া আইনের শাসনের পরিপন্থী বলে মন্তব্য বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের। কানাডা প্রতিনিধি শরীফ চৌধুরীর পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর শরণার্থী সংক্রান্ত একটি আবেদন ২০০৪ সালে খারিজ করে দেন দেশটির আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে ২০০৭ সালে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন উচ্চ আদালত। এরপর নূর চৌধুরীকে দেশে ফেরাতে গত বছর কানাডার ফেডারেল আদালতে মামলা করেন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। সোমবার দেশটির ফেডারেল আদালতে যার শুনানি শুরু হয়। কানাডায় বাংলাদেশ হাইকমিশনের আসা শুনানি শেষে নূর চৌধুরীর অবস্থান সম্পর্কে জানা যাবে। ত্বরান্বিত হবে দেশে ফেরত এনে সাজা কার্যকরের প্রক্রিয়া। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, নূর চৌধুরীকে দেশে আনার বিষয়ে বাংলাদেশ সরকার পুরোপুরি আশাবাদী। এই সমস্ত অপরাধীদের তাদের দেশে রেখে দেওয়া আমার বিবেচনায় মানবতা বিরোধী কাজ এবং
তারা তাকে ফেরত পাঠাক, ফেরত পাঠালেই অন্ততপক্ষে আমরা আশ্বস্ত হব, আমরা মনে করব যে আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে কানাডা একটা পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জনের মধ্যে 2010 সালে 5 জনের সাজা কার্যকর হয়। বাকিদের মধ্যে খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে আছে। তাকে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান। খুনি আব্দুর রশিদ পাকিস্তানে এবং শরীফুল হক ডালিম লিবিয়া অথবা জিম্বাবুয়েতে অবস্থান করছে। খুনি রিসালদার মোসলেহউদ্দিন আহমেদ জার্মানিতে আছে বলে মনে করা হয়। এছাড়া হত্যাকারী আব্দুল মাজেদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আরেক খুনি আজিজ পাশা মারা যায় জিম্বাবুয়েতে পলাতক থাকাকালীন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। রাজধানীর শেওড়াপাড়ায় তেঁতুলিয়া পরিবহনের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম নূর ইসলাম শান্ত, তার বাড়ি মাদারীপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে সকাল 10:15টার দিকে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় বাসটি। সাথে সাথে তাকে নিয়ে আল হেলাল হাসপাতালে যান স্থানীয়রা। সেখানে ভর্তি করতে কর্তৃপক্ষ অসম্মতি জানানোর পর আহত ব্যক্তিকে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাসের চালককে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়েছে। সেই সাথে জব্দ করা হয়েছে বাসটিকে। বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন সহপাঠীরা। শিক্ষার্থীরা জানান, আগামী 27 মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে এই ঘটনায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মৃত্যুঞ্জয়ী কুণ্ডু বাদী হয়ে উদার পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় হত্যা মামলা করেছেন। শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে হবিগঞ্জ থেকে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজার বিশ্ব রোডে পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিম সহ দুজনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে গুরুতর আহত হন ওয়াসিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এলাকার 80% লোক আর্সেনিকে আক্রান্ত। 10 বছর 12 বছর বয়সী ছেলেগুলো আছে, তারাও আর্সেনিকে আক্রান্ত। আমি আক্রান্ত হয়ে মারা গেল, আমারও গুটি গুটি হয়ে এখন সর্বদেহের মধ্যে ছড়িয়ে গেছে। দেখবেন সংবাদের শেষাংশে। প্রশ্ন ফাঁস বন্ধে পরীক্ষা শুরুর 25 মিনিট আগে সেট ঘোষণা করার পর পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। দুপুরে সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন তিনি। মন্ত্রী জানান, 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত সারা দেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে। নিষেধাজ্ঞাকে এড়িয়ে নানানভাবে তারা অসাধু উপায় অবলম্বন করেন এবং নানানভাবে কোচিং সেন্টার খোলা রাখার বিভিন্ন চেষ্টা চালিয়ে যান। সে কারণে আমরা বাধ্য হয়েই সকল ধরনের কোচিং সেন্টারই বন্ধ রাখছি 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত। প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে। তিনি ট্রেজারি হতে কেন্দ্রের সচিব সহ প্রশ্ন বের করে পুলিশ প্রহরায় সকল সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার 25 মিনিট পূর্বে অর্থাৎ 30 মিনিট পূর্বে সকল পরীক্ষার্থী তাদের যার যার আসনে বসবে। আর পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলেকে থানা হেফাজতে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতরাতে সদর মডেল থানায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, গতকাল বিকেলে সদর উপজেলা নির্বাচনে যশোদল টেক্সটাইল মিল কেন্দ্রে অশালীন আচরণের অভিযোগে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল হক বাবুলের ছেলে তমালকে 3 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রাত 8:30টার দিকে সদর থানায় হ্যান্ডকাফ পরিয়ে তাকে বেধড়ক পেটায় পুলিশ কনস্টেবল ইমরান। এ সময় তার ডান পা ভেঙে যায়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আজ দুপুরেও শহরের লিবারি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী। আগামী 5 মে ভোট গ্রহণের দিন ধার্য করে নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 8 এপ্রিল, যাচাই বাছাই 10 এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 17 এপ্রিল। বিকেলে ইসি সচিবালয়ে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ জানান, এই নির্বাচনের সবকটি কেন্দ্রে এই ভোট হবে ইভিএম এর মাধ্যমে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 8 এপ্রিল, মনোনয়নপত্র বাছাই 10 এপ্রিল, আপিল দায়ের 11 থেকে 13 এপ্রিল, আপিল নিষ্পন্ন 14 থেকে 16 এপ্রিল, প্রত্যাহারের তারিখ 17 এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে 18 এপ্রিল, আর ভোট গ্রহণ হবে 5 মে। 130টি ভোটকেন্দ্রের পুরোটাই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। যশোরের চৌগাছা উপজেলায় পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের প্রভাবে বাড়ছে পানিবাহিত নীরব ঘাতক আর্সেনিকোসিস রোগ। গত 20 বছরে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক আর রোগাক্রান্ত হাজার হাজার মানুষ। এই জনপদের মানুষের জন্য যে পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে তার অধিকাংশই এখন অকেজো। তাই পর্যাপ্ত বিশুদ্ধ পানির জন্য টেকসই ও দীর্ঘস্থায়ী পরিকল্পনার দাবি ভুক্তভোগীদের। তবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে যে লক্ষ্যে কাজ করছেন তারা। যশোর প্রতিনিধি জুয়েল মিথার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। যখন আর্সেনিক আমাদের মাড়ুয়াতে ধরা পড়ে তখন আমার মেজে ভাই প্রথম আক্রান্ত হয় এবং আমার পরিবারের সবাই আক্রান্ত হয়। হওয়ার পরে আমার মেজে ভাইটা মারা যায়। মারা যাওয়ার পরে পরপরই আমার এই আর্সেনিক দেখা যায়। দেওয়ার পরেই আমি তখন আমার অপারেশন করে আমার ফুসফুসটা বাদ দেওয়া হয়। 1998 সালে যশোরের চৌগাছা উপজেলার মারুয়া গ্রামে প্রথম আর্সেনিকোসিস রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর জাপানি দাতা সংস্থা জাইকা ওই এলাকার টিউবওয়েলের পানি পরীক্ষা করে আর্সেনিক পায়। পরবর্তী সমীক্ষায় উপজেলা জুড়েই মেলে মাত্রাতিরিক্ত আর্সেনিকের প্রমাণ। এলাকার 80% লোক আর্সেনিক আক্রান্ত, প্লাস আমাদের এলাকায় যে 10 বছর 12 বছর বয়সী ছেলেমেয়ে আছে তারাও আর্সেনিক আক্রান্ত। আমার স্বামী আক্রান্ত হয়ে মারা গেল, আমারও গুটি গুটি হয়ে এখন সর্বদেহের মধ্যে ছড়াই গেছে। 2001 সাল থেকে উপজেলা জুড়েই নিরাপদ পানি সরবরাহের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে পাতকুয়া, ডাগ অয়েল, বিভিন্ন প্ল্যান্ট নির্মিত হয়। এর মধ্যেই মারা যান অর্ধশতাধিক মানুষ ও রোগাক্রান্ত হয় হাজার হাজার মানুষ। 2015 সাল পর্যন্ত জাইকার সহযোগী প্রতিষ্ঠান এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এসব স্থাপনা এবং চিকিৎসার দেখভাল করলেও জাপানি নাগরিক হোশিকোনিও হত্যার পর সব থমকে যায়। এরপর গত 3 বছরের বেশি সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পানির উৎসগুলোর অধিকাংশই এখন অকেজো। 1 কিলোমিটার দূরে পানি আনতে হয়। যা আর্সেনিক মুক্ত কল ছিল সেগুলো অকেজো হয়ে গেছে, আর যা দুটো একটা ভালো আছে সেইগুলোতে সেখানতে পানি ব্যবহার করতে হয়। দুটো ভাই মারা গিয়েছে আর্সেনিকের কারণে, বুঝছে। এখন আমার আছে, আমারও তো ভয় আছে যে পানির জন্য সমস্যা হচ্ছে, কিন্তু পানি খেয়ে একটু কম হচ্ছে, কিন্তু আরো যদি ভালো হয় পানিটা তাহলে সমস্যা কেটে যাবে। মাত্রাতিরিক্ত আর্সেনিকের ফলে বাড়ছে সামাজিক সমস্যাও। এ কারণে টেকসই ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণের দাবি স্থানীয়দের। আমার দেওরের গায়ে প্রচুর আর্সেনিক, আমরা একটু বিয়ে দিতে গেলে এখন ভয় পাচ্ছি যে শ্বশুরবাড়ি যে আগলা হবে তখন ওর গায়ে তো অতিরিক্ত আর্সেনিক, এবারটা তো হয়তো বিয়ে ভেঙে যেতে পারে। নতুন কোনো আত্মীয়স্বজন আসলে বা নিজেদের আত্মীয়স্বজন আসলে দিনের দিনে চলে যায় বা সাথে করে পানি নিয়ে এসে পানি পান করতে চায় না। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তার দাবি, বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি শোধনাগার স্থাপন ও পাইপলাইনে পানি সরবরাহ সহ সব ধরনের উদ্যোগই নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করবে এবং যা আগামী 6 মাসের মধ্যে এর কাজ শুরু হবে। এর ফলে চৌগাছা পৌরবাসী আর্সেনিক মুক্ত পানি পাবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে উপজেলায় 3656টি নলকূপ রয়েছে। সময় সংবাদ, যশোর। ডিপিএল এর খবর। মিরপুরে হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 6 উইকেটে হারালো আবাহনী। প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 248 রান তুলে সাদা কালো শিবির। জবাবে 4 উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আকাশী নীলরা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি মোহামেডানের। দলীয় 40 ও ব্যক্তিগত 27 রানে প্যাভিলিয়নে ফিরে যান লিটন দাস। এরপর আব্দুল মজিদের সঙ্গে ইরফান শুকুরের জুটিতে ঘুরে দাঁড়ায় সাদা কালোরা। মাঝে নাজমুল অপু এবং সাইফুদ্দিনের বোলিং তোপে অগোছালো হয়ে যায় তারা। ফলে 248 রানেই থামে মোহামেডানের ইনিংস। জবাবে অমি সৌম্যর ব্যাটে উড়ন্ত সূচনা পায় ঢাকা আবাহনী। ওপেনিং জুটিতেই সেঞ্চুরি তুলে নেয় তারা। সৌম্য 43 ও জহুরুল থামেন 96 রানে। পরে ওয়াসিম, জাফর, সৈকত, সাব্বিরদের ছোট কয়েকটি জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
নৃশংসতম 25শে মার্চ কাল রাত স্মরণে 1 মিনিটের ব্ল্যাকআউট। কেন্দ্রীয় শহীদ মিনার আলোর মিছিল, গান কবিতা আবৃত্তিতে তুলে ধরা হলো বর্বরতার চিত্র। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। 1 দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ, স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। কানাডার ফেডারেল আদালতে মামলার শুনানি শেষ, সিদ্ধান্তের অপেক্ষা। এবং রাজধানীতে তেঁতুলিয়া পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।